আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে পুরাতন অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা 6। লেখক DRM সোহাগ। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়রার লালিত গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়রা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়ার বাম পাশে বসায় মায়রা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আভায় মায়রার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়রার পানে চেয়ে থাকলো। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিং এ একটা থাপ্পড় মারে। মায়রা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়রা চোখ বন্ধ করে ফেলে আর বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুধু পিছু ফিরে ইশারায় বলে, মেরি মা চুপ চুপ। মায়রা তো শুধু দিকে তাকালোই না, রেগে মেগে বলে, আস্তে চালান বলছি। একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালো ছিটে ফোটাও নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে। দু হাতে আড়াআড়ি ভাবে গুজে বিড়বিড় করে বলে, অসহ্য লোক একটা। ইনায়ার শুদ্ধ অসহায় চোখে একবার মায়রার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মায়রার মাথায় কিছু একটা আসে। ইনায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়রা গম্ভীর কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছে। এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমার এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়রা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছিলাম। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন, শোধবাদ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এ গর্দভ জানেই না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলে একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়রার গাল চেপে ধরে। মায়রা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝে মায়রার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়রা চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকের শার্ট দু হাতে খামচে ধরে পিছনে মুখ লাগায়। তার মনে ভয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল, সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়কে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেনে না নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়ের ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তিতে নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়রা কিভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়রার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায় গম্ভীর মুখায়বে। মায়রা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত ভুল করেছে বুঝতেই দ্রুত মায়রা তার দুহাত তুলে দুগালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছে। আমি ব্যথা পাই। গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে রইল। কিছুই বলল না। অতঃপর মায়রার পাশ কাটিয়ে চলে যায়।
মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে কোথাও গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝে তারেক নওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল, মেয়েটার গাল এমন ছিল না। একটু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করলেন, তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মারা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার মতো কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরো অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নওয়াজ ভ্রু কোঁচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পেছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখিয়েছে বাচ্চাকালেই। তারেক নওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছো? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নওয়াজ রেগে বলে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছো। এই মানটাকে মারতে তোমার একটুও মায় হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভিতর চলে যায়। তারেক নওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়ের দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটা সেরে যাবে। তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে এনারা শুধুকে দেখে ভ্রু কুঁচকাল। আবার মায়েরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপু বকলে বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গেছিলাম বাবা। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলেন, কোথায়? মায়েরা হেসে বলল, আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের আনসার দেন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না। আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নওয়াজ কোঁচকানো ভ্রু শিথিল করে বলল, তা কি ভুল করেছো আম্মু? মায়েরা হিহি করে হেসে বলল, বাবা আমার অনেক ফুচকা পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলল, সরি। তারেক নওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হবে না তো? তারেক নওয়াজ অদ্ভুত চোখে মায়েরার দিকে তাকালো। মেয়েটার মুখে কত মায়া, বাবা মারা গিয়েছে, সেই হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরে সেভাবে পায় না, এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুব ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নওয়াজ মায়ের কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভিতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতে পারেনি, এখনো ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটলো, তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনায়ের গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু আপু ওঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হয়, মায়ের সাপ সাপ কথাটা কানে পড়ছে। পিটপিট করে চোখ খুলে তাকালে দেখে ঝাপসা চোখে। আবারও চোখ বুজলে চোখ নামালে তার হাতের ওপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে ওঠে। সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ! মায়েরা নিজেও ভয় পেয়ে
ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মায়রার মনে হয়েছে সত্যি সত্য সাপ বেরিয়েছে। মায়রা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ের সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। এদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়রা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কার আওয়াজে মায়রা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভিতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যায়। রুমা নেওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়রার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মায়রা আমতা আমতা করে বলে, হাতের সাপটা বের করে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলে, কালকে মার খেয়েও হয়নি তাই না, বেয়াদব মেয়ে। ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষ হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নওয়াজ মসজিদ থেকে ফিরেছেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ের মা ইনায়ের গায়ে হাত বুলিয়ে আদরের সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনার জিনিস ওটা। ইনায় কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো এটা খেলনা, ভয় পেও না। ইনায় আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু, আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে ওঠাতে চাইছিলাম, তাই এভাবে দেখেছি। সরি আপু, আর কখনো এমন করবো না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়েরার চোখে জল টলমল করছে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করবো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নওয়াজ গম্ভীর গলে বলে, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ভীষণ খারাপ লাগছে। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনা আপুও কথা বলল না, বাবাও হাসলো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সে দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে বেলকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়রার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়রার ঘরে আসে। মায়রা বেলকনিতে দাঁড়িয়ে ছিল। ইনায়া পেছন থেকে ভাও বলে ওঠে। মায়রা লাফ দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে পেছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করবো না। ইনায়া হেসে মায়রার পিঠে হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে। মায়রা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না, ফিস ফিস করে বলে, তোমার ভাই পাগল। পেছন থেকে রোমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে গম্ভীর গলায় বলে, কে পাগল? মায়েরা রোমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়, আমতা আমতা করে হি হি করে হেসে বলে, ওই আমি। ইনায়ের মা ইনায়ের হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর ওইসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধুমকে বলে, একজন বাবা আর একজন আন্টি? মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনায়ের দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়েরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ের হাত থেকে গরম চায়ের কিছুটা মায়রার পায়ের উপর এসে পড়ে। মায়রা উফ শব্দ করে উঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলে, হায় হায়, কোথায় লাগলো? মায়রা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছু হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনায়ের দিকে। মুখ ফুঁসে বলে ফেললো, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ি
ওপরে ওপরে দাজ্জাল শাশুড়ি, ভিতরে ভিতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মায়রার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মায়রা, আমার সকালে ওঠার অভ্যেস নেই। বাই। মায়রা হেসে বলে, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করবো না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার হলো, বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলো, হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা, দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম। মায়েরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না, ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মায়েরা এদিক ওদিক হাঁটলো, এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গায় ইরফানদের একদম মেইন গেটের ভিতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশে অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগালো বাগানের ভিতরে। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখলো। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো। কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভিতর দৌড় লাগায়, ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেললো, নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটে উঠলো। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশের ঘাসের উপর গুটিসুটি করে রাখলো, কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দুহাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করলো, আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশে দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকনিতে, গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকনি বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে, বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখাবে মায়েরার পিঠ জড়িয়ে থাকা কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত, তার হাবভাব কিছুই বোঝা যাচ্ছে না। মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মায়রার দিকেই চেয়েছিল। মায়রার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভিতর যায়, পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছে, এখন ঘুমাও, বিকেলে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে ফিরে এসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরো বিভিন্ন ধরনের। ইরফান পায়েই গাছ ছেটে দেয়, আজও সেজন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনেই মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছন দিকে। সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়ার বাদ নেই বোধহয়। মায়েরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গোটানো। মায়েরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওনার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো তার দিকে চেয়ে আছে, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ, মুখে খই ফোটা। মায়েরা
কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখলো ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মায়েরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আ আমার ওড়নাটা একটু দেবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলল না। মায়েরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়েরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মায়েরার ওড়না তুলে দু হাতে গুটিসুটি করে মায়ের মুখের উপর ছুঁড়ে মারে। মায়েরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেগে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়েরা তখনই বসা থেকে কোনো রকম উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়রার কথা কানে নিল না। ডান হাতে মায়রাকে ধাক্কা দিল। মায়রা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ও মা গো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়রার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়রার দিকে এগিয়ে গেলে বলে, আরে মায়রা, কি হয়েছে তোমার? মায়রা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতেই রাখতে পারছে না। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মায়েরা নিজেকে গুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু দেখে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মায়েরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মায়রাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগেই ইরফান মায়রার পিছন থেকে টান মেরে মায়রাকে নিজের কোলে তুলে নেয়। যাই হা করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মায়রাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায়। মায়েরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পাই না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে। ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিং এ এখনো কেউ নেই। মায়েরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখলো সে ঘর পাশ করে যাচ্ছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়েরা ভয় পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে না কি? রেগেমেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টু শব্দ করলো না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে মারে ভেতরে। মায়েরা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়েছে। গুড়িয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়রার গাল বাম হাতে শক্ত করে ধরে তাতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব।